দর্শক আপনাদের স্বাগত ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স টিভিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি জেবুন্নেসা আলো। আমরা আজকে আলোচনা করব ফ্রিল্যান্সিং নিয়ে। আমরা দেখেছি যে গ্রামে গঞ্জে কিভাবে অনলাইন ফ্রিল্যান্সিং আমাদের রুরাল ইকোনমিকে পুরোই চেঞ্জ করে দিয়েছে। এটা কিভাবে করছে? আপনারা জানেন যে এখন আমাদের দেশে বিজনেস এক্সপানশন হচ্ছে না, ফলে আনএমপ্লয়মেন্ট রেট অনেক হাই, কিন্তু ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে একটা বিরাট একটা ইয়ুথ যে গোষ্ঠী, তারা কিন্তু নিজেদেরকে নিজেদের মতো করে এমপ্লয়েড করেছে এই ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে। আমরা বিভিন্ন গ্রামে গঞ্জে যদি কিছু উদাহরণ দেই যে কি ধরনের চিত্রটা চেঞ্জ হয়েছে, আমরা অনেক প্রত্যন্ত গ্রামে, বর্ডার এরিয়াতে, একেবারে বাংলাদেশের সকল গ্রাম অঞ্চলগুলোতে যে ইয়াং ছেলেমেয়েরা আছে, স্কুল গোয়িং, কলেজ গোয়িং, বা এখন লেখাপড়া শেষ করেছে কিন্তু চাকরি নেই, বা লেখাপড়া শেষ করেনি তারা অন্য কোনো প্রফেশনে ছিল, লাইক ড্রাইভিং করছিল বা ডে লেবার ছিল, হয়তো 6, 7, 8 পাশ করেছে, লেখাপড়া লিখতে পড়তে জানে, কিন্তু এখন সে ডে লেবার করছে, বা অনেকে টিউশন করে তাদের কাজকর্ম করছে এরকম। তারপর হাউস ওয়াইফ যারা আছে, কৃষক যারা আছে, যারা কৃষিকাজ করতো, লেখাপড়া করেই অনেকে নিজেদের বাড়ির কৃষিকাজ করতো, এরকম গ্রাম অঞ্চলে যে এই যে গ্রুপটা, এটা আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা ম্যাসিভ একটা ট্রান্সফরমেশন হয়েছে, যে তারা এখন ফ্রিল্যান্সিং করছে অনলাইনে ঘরে বসে। আমরা দেখছি যে প্রতিটা এক একটা গ্রামে যদি আমরা যাই, হয়তো আপনাদেরও অনেক এক্সপিরিয়েন্স আছে যে গ্রামে গঞ্জের ছেলেমেয়েরা তাদের বেডরুমে হয়তো একটা ছোট অফিস খুলে বসেছে। অফিস বলতে এটাকে আমি বলছি একটা কম্পিউটার সেট আপ নিয়ে বসেছে। বিছানার পাশে হয়তো একজন মা তার বাচ্চাকে পাশে রেখেছেন, নিউবর্ন বেবি, কিন্তু তার বিছানার সামনে একটি কম্পিউটার সেট আপ আছে, সেটিতে তিনি সারাদিন কাজ করছেন। তো এখন আমি যেটা ফিল্ড ভিজিট করে দেখলাম যে গ্রামে গঞ্জে ছেলেমেয়েরা আগে যেরকম রাস্তাঘাটে ঘুরে বেড়াতো, আড্ডা দিত যাদের কাজ ছিল না, এখন সেই চিত্রটা বদলে গেছে। তারা সবাই এখন ঘরে সারাদিন সময় কাটছে, রাত দিন তারা এই অনলাইনে ফ্রিল্যান্সিং করছে। এবং এর ফলে আমরা দেখছি, আমরা এক একজনের কাছে শুনলাম যে অনেকেরই এরকম যারা ডিরেক্টলি বায়ারের সঙ্গে যোগাযোগ করছে, তারা যেভাবে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে, বেসিক্যালি টেলিগ্রামে তারা যোগাযোগ করে, তো সেখান থেকে তারা কাজ নেয়। তো এবং তারা 1 লাখ 2 লাখ টাকা, যারা হয়তো আমরা যদি দেখি 3-4 বছর আগে হয়তো তাদের মাসে 3-4 হাজার টাকাও ইনকাম ছিল না, বা কারো কোনো ইনকামই ছিল না, বসে প্যারেন্টসদের উপর ডিপেন্ডেন্ট ছিল, তারা এখন মাসে 1 লাখ 2 লাখ 3 লাখ 5 লাখ এরকম ইনকাম করছে। মানে এটা একটা আনবিলিভেবল একটা চেঞ্জ। এবং এটার ফলে আমাদের গ্রামে যে কাজ না থাকার কারণে যে একটা ফ্রাস্ট্রেশন থাকতো, তারপর নানা ধরনের অবৈধ কাজে জড়িয়ে পড়তো, সেইখান থেকে একটা বড় ধরনের চেঞ্জ এসেছে। সবাই এখন কাজে রয়েছে, এবং এই যে ইনকাম, সেটিও কিন্তু খুব ইন্টারেস্টিং, যে সেটা গ্রামে আমরা দেখেছি যে অনেক ইয়াং ছেলেমেয়ে যাদের হয়তো ফর্মাল কোনো কাজ নেই, ইনফর্মাল কাজ, মানুষ জানেও না সে কোথা থেকে টাকা পাচ্ছে। দেখা যাচ্ছে সে নতুন তাদের যে টিন শেড বাড়িটা, সেটা ফাউন্ডেশন দিয়ে 3 তলা 4 তলা বাড়ি করছে। এবং গ্রামের আমি দেখেছি, এক একটি গ্রাম ভিজিট করে, কিছু গ্রাম আমি ভিজিট করেছি, দেখেছি যে প্রতিটা বাড়িতে যেখানে তাদের ইয়াং ছেলেমেয়ে রয়েছে, তারা কিন্তু নিজেরাই তাদের বাড়ির কাঠামোই চেঞ্জ করছে, নতুন বাড়ি তারা বানাচ্ছে, কংক্রিট বিল্ডিং বানাচ্ছে। এবং ছেলেদের হাতে আমরা দেখছি যে নতুন নতুন আইফোন, নতুন মডেলের ফোন ব্যবহার করছে, নতুন মডেলের হাই এন্ড মোটরসাইকেল এখন এই ইয়াংদের হাতে অ্যাভেলেবেল। এখন আপনি যদি গ্রামে, অর্থাৎ স্পেন্ডিংয়ের বিহেভিয়ারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে। এবং তাদের পরিবারের যে আর্থিক সচ্ছলতাও ফিরে এসেছে। যাদের বাবা মা কৃষিকাজ করতো, রিক্সা চালাতো, বা অন্যের বাড়িতে কাজ করতো, এরকম ফ্যামিলিগুলোও কিন্তু সচ্ছলতা ফিরে এসেছে তাদের ছেলেমেয়ের এই ফ্রিল্যান্সিংয়ে থাকার কারণে। এবং ফ্রিল্যান্সিংটা তার কী ধরনের ফ্রিল্যান্সিং, এটা অনেক ধরনের, স্কিল্ড, আনস্কিল্ড, অনেক ধরনের আছে। স্কিল্ড আমরা যদি বিভিন্ন ইউনিভার্সিটি স্টুডেন্টগুলো দেখি, তারা হয়তো বিভিন্ন ওয়েবসাইট ডিজাইন, সফটওয়্যার ডিজাইন, এ ধরনের একটু হাই স্কিল কাজগুলো করছে। বাট বাংলাদেশে আমরা যদি রুরাল এরিয়াতে যাই, যেখানে যে লো ইনকাম গ্রুপ বা আনপ্রফেশনাল বা এডুকেশন লেভেল অনেক কম, তারাও কিন্তু ফ্রিল্যান্সিং করছে। তারা কি করছে? তারা যেটা করছে আমরা দেখছি যে সেটি হলো যে
বিভিন্ন দেশ অর্থাৎ বিশেষ করে ভিয়েতনাম, কেনিয়া এই সমস্ত দেশ থেকে তারা কাজ পাচ্ছে যে গুগলে যেটা করা হয় র্যাঙ্কিং, গুগল র্যাঙ্কিংয়ের জন্য বিভিন্ন ওয়েবসাইট প্রমোশন করা, তারা বিভিন্ন অ্যাকাউন্ট, বেসিক্যালি এটি একেবারে লেবার ইনসেন্টিভ যে কাজটা, ফিল্ডের যে কাজটা লেবার ইনসেন্টিভ, সেখানে তারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে এক একটি ওয়েবসাইটের জন্য প্রমোশন করার জন্য বিভিন্ন অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় এবং সেটি দিয়ে আসলে গুগল র্যাঙ্কিং একটা ওয়েবসাইট, একটা ধরেন আমাদের বিজনেস স্ট্যান্ডার্ডই যদি আমি বলি, তাকে আমরা গুগল র্যাঙ্কিংয়ে উপরে আনতে চাই, বা যে কেউ যখন কোনো একটি নতুন প্ল্যাটফর্ম করে সেটি জন্য কেউ সার্চ দিলে, গুগলে সার্চ দিলেই সেটি আগে চলে আসে। এই কম্পিটিশনটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড এখন। তো সেই কম্পিটিশনে এগিয়ে থাকার জন্য হয়তো এই বিজনেস স্ট্যান্ডার্ড কোনো একটি কোম্পানিকে বা বাইরের কোনো কোম্পানিকে বা লোকাল কোনো কোম্পানিকে কাজটি দিচ্ছে, যেটি ফর্মাল একটি ওয়ার্ক অর্ডার দিচ্ছে, তারা আবার এই যে প্রমোশনের জন্য যে হিউজ অ্যাকাউন্ট মেনটেন করার প্রয়োজন হয় সেটার জন্য আবার তারা ফিল্ডে যাচ্ছে। সেইখানে এই যে ইয়াং ছেলেমেয়েরা বা গ্রামে গঞ্জে যারা এটাতে ইনভলভ, মোবাইলে বসে বসেই তারা এই কাজটি করতে পারে। তো এটি একটি খুব ইন্টারেস্টিং একটা ট্রান্সফরমেশন, সেটির মাধ্যমে আমরা দেখছি যে হিউজ একটা ডলার ইনকাম হচ্ছে। বাট এখানে রিস্ক ফ্যাক্টর যেটি, যে তারা যে ডলার ইনকাম করছে কিন্তু ডলার কিন্তু বাংলাদেশে ঢুকছে না। মোস্টলি ফর্মাল চ্যানেলে কিছু আসছে, কিন্তু বড় একটি সেকশন আছে ইনফর্মাল, যেটা ক্রিপ্টোকারেন্সিতে তারা নিচ্ছে। আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা বিভিন্ন ধরনের যে ইনফর্মাল প্ল্যাটফর্ম এবং ক্রিপ্টোকারেন্সি লাইক বাইন্যান্স সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে, বিটমার্ট ইত্যাদি বিভিন্ন ধরনের ওয়ালেট আছে, ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট, সেগুলোর মাধ্যমে তারা ট্রানজ্যাকশন করছে। তো আমরা যদি একটু প্রথমে একটু মার্কেট বলি, যে ফর্মালি যেই ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আমরা যে ডলার আর্নিং করছি সেটির পরিমাণ অ্যানুয়ালি আমরা দেখতে পাই যে প্রায় $600 মিলিয়ন, আমরা প্রায় 550-500 মিলিয়ন প্রতি বছর থাকছে। অর্থাৎ আমরা যদি একটু ট্রেন্ডটা দেখি, 2020 সালের পর থেকে এই ট্রেন্ডটি চেঞ্জ হয়েছে। 2020 সালেও যদি আমরা 20-21 অর্থ বছরে দেখি, তখন প্রায় $200 মিলিয়ন ফর্মাল যেই অনলাইন ওয়ালেটে যেই ইনকামগুলো আসছে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে, সেগুলোতে আমরা দেখছি যে সেখানে ফর্মালি $200 মিলিয়ন ছিল, সেটি এখন অ্যানুয়ালি $500 মিলিয়ন উপরে, এবং লাস্ট 2025-এ ছিল $550 মিলিয়ন। এবং বাংলা টাকায় যদি বলি, এই মার্কেটটি 6,500 কোটি টাকা অ্যানুয়ালি। এবং আমরা এটাকে দেখলাম ফর্মাল চ্যানেলে, কিন্তু ইনফর্মালি যেটি আমরা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে, শুধু যে ফ্রিল্যান্সিং একটি বড় পার্ট ক্রিপ্টোকারেন্সিতে, এর ছাড়াও অনলাইনে বিভিন্ন ধরনের গেমলিংয়েও কিন্তু এই ইয়াং জেনারেশনটা ইনভলভ হচ্ছে। এবং এই টোটাল ট্রানজ্যাকশনটা বাংলাদেশ ব্যাংকের ডেটা বলছে বছরে 700 থেকে 800 কোটি টাকা পর্যন্ত রয়েছে। এটি রয়েছে শুধু, তারা ভাগ করে বলেছে, যেমন সার্ভিস হোল্ডার যারা, তারাও কিন্তু হেভিলি ইনভলভ এই ফ্রিল্যান্সিংয়ে, সেখানে সেই পার্টে 600 কোটি টাকার মতো লেনদেন হচ্ছে এই ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্মে আমরা দেখি যে বছরে। আবার হাউস ওয়াইফ, ফার্মার এবং একেবারেই প্রফেশনের বাইরে যারা লো ইনকাম গ্রুপ, তারাও কিন্তু ইনভলভ। তাদের এই গ্রুপের যে ট্রানজ্যাকশন ইয়ারলি 700 থেকে 800 কোটি টাকা পর্যন্ত হচ্ছে। তো এটি আসলে একটি বড় ধরনের ট্রান্সফরমেশন হয়েছে। কিন্তু যে রিস্ক ফ্যাক্টরটা আমি বলছিলাম, যে এই যে ক্রিপ্টোকারেন্সি যেটি আসলে বাংলাদেশে নিষিদ্ধ, এটির নিষিদ্ধ হওয়ার আরও অন্যান্য অনেক কারণ আছে। যেহেতু এটি অনলাইনের যেই ভার্চুয়াল কারেন্সি, সেটি ম্যানেজ করার মতো বাংলাদেশের ওই ধরনের ক্যাপাসিটি নেই। অনেক দেশেই কিন্তু এখনও ক্রিপ্টোকারেন্সিকে অ্যালাউ করা হয়নি, যদিও ইয়াং জেনারেশন থেকে এখন একটা দাবি আছে ক্রিপ্টোকারেন্সিকে অ্যালাউ করে দেওয়া, বাট এটা বাংলাদেশ ব্যাংক এখনও এই বিষয়ে চিন্তা করছে না। কিন্তু এখন যে রিস্ক ফ্যাক্টর হচ্ছে, এই ক্রিপ্টোকারেন্সিগুলোতে যখন ইনফর্মাল প্ল্যাটফর্মে এই ফ্রিল্যান্সাররা যোগাযোগ করছে, ট্রানজ্যাকশন করছে, তখন তাদের ফাইন্যান্সিয়াল লস হওয়ার অনেক ঝুঁকি থাকছে। এটি হলো একটি পার্ট যেটি ফ্রিল্যান্সারদের দিক থেকে যে কোনো সময় তাদের ট্রানজ্যাকশন আটকে যাচ্ছে। আমরা কিন্তু অনেকের সাথে কথা বলেছি, সে হয়তো বাইরের কাছ থেকে 10 লাখ টাকা একটি কাজ নিয়েছে, 10 লাখ টাকা সে কাজটি করে দিয়েছে, কিন্তু পেমেন্ট নেয়ার সময় তার ডলার এসেছে। বাট এখানেও বিভিন্ন ধরনের এজেন্ট, লোকাল এজেন্ট এই ক্রিপ্টোকারেন্সির ব্যাকএন্ডে কাজ করছে, তারা অনেক সময় বিভিন্নভাবে ম্যানিপুলেট করে তারা এই টাকাটা আটকে দিচ্ছে। সো এখানে একটা ফাইন্যান্সিয়াল লস হওয়ার বড় ধরনের একটি আশঙ্কা থাকে, এবং অনেকেই করছে সেটি।
এটি একটি ব্যাপার। আরেকটি হলো যে আমরা যে ডলার ইনকাম করছি সেটি থেকে কিন্তু আমাদের অ্যাজ আ হোল দি কান্ট্রি ইজ ডিপ্রাইভিং। এখান থেকে আমরা ডলারটা পাচ্ছি না, কারণ ডলারটা দেশে ঢুকছে না। এটি কি কি বোঝায়? সেটি হলো যে এই যে ডলারটা আমরা পাচ্ছি না, ফ্রিল্যান্সারদেরকে একটা লোকাল এজেন্ট তাদেরকে টাকা দিচ্ছে, ডলার না দিয়ে ডলারের কনভার্সন রেট দিচ্ছে। তার মানে এই ডলারটা আসলে কে নিচ্ছে? এটি কিন্তু আসলে মানি লন্ডারিং এর একটা বিরাট চিত্র। মানি লন্ডারিং যারা করছে, যারা দেশ থেকে টাকা বাইরে পাচার করছে, তারা কিন্তু এইরকম সোর্স খোঁজে যাদের কাছ থেকে যাদের বাইরে ইনকাম আছে, সেই ডলারটা তারা নিয়ে নিচ্ছে এবং এখানে তাদেরকে টাকাটা দিয়ে দিচ্ছে। যেটি কিন্তু শুধু ফ্রিল্যান্সিং না, রেমিটাররা যখন হুন্ডিতে টাকা পাঠায় তখনও কিন্তু একই ঘটনা ঘটে। অর্থাৎ রেমিটেন্স কখন হুন্ডিতে আসে? যখন মানি লন্ডারিংটা অনেক বেশি হয়। যারা টাকা বাইরে পাঠাতে চায় তারা রেমিটারদের খুঁজে তাদের কাছ থেকে আসলে ডলারটা নিয়ে নেয় এবং টাকাটা তারা এখানে পেমেন্ট সেটেল করে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এইটা দুই ধরনের লস হচ্ছে। একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল লস যারা ফ্রিল্যান্সার তারা, এবং অন্যদিকে একটা মানি লন্ডারিংয়ের ঝুঁকি। অন্যদিকে ক্রিপ্টোকারেন্সিতে যখন আপনারা ট্রানজ্যাকশন করছেন, এটি যখন ল এনফোর্সমেন্ট এজেন্সির কাছে যখন যাচ্ছে তখন কিন্তু তারা আইনগত জটিলতায় পড়ছে, অনেকে অ্যারেস্ট হচ্ছে। এ ধরনের নানা ধরনের ঝুঁকির মুখেও কিন্তু ফ্রিল্যান্সাররা আছেন। তো এইখানে এখন ফর্মাল চ্যানেলে কিভাবে তারা ট্রানজ্যাকশন করতে পারে সেটি বাংলাদেশ ব্যাংক বলছে যে এটি তারা বিভিন্ন ধরনের যে আমাদের ফরেন ট্রানজ্যাকশনের রুলগুলো সেগুলো তারা এখন অনেকটা সহজ করছে। যেমন রিসেন্টলি বাংলাদেশ ব্যাংক এই যে ফ্রিল্যান্সিংয়ের কনটেক্সট থেকেই কিন্তু তারা দুটো সার্কুলার দিয়েছে। একটিতে তারা বলছে যে $20,000 পর্যন্ত রেমিটেন্স তারা আনতে পারবে, কোনো ধরনের ডিক্লারেশন রাখবে না। যেমন ব্যাংকের মাধ্যমে যখন তারা এগুলো নিয়ে আসছে তখন কিন্তু তাদেরকে ডকুমেন্ট শো করতে হয়, কোথা থেকে ইনকাম হচ্ছে সেগুলো দেখাতে হয়। তো $20,000 পর্যন্ত তারা বলছে কোনো ধরনের ডকুমেন্টেশন লাগবে না। এবং অনলাইন যে গেটওয়েগুলো আছে তার মাধ্যমে পার ট্রানজ্যাকশন তারা $10,000 পর্যন্ত পার ট্রানজ্যাকশনে তাদেরকে কোনো ধরনের ডকুমেন্টেশন শো করতে হবে না। এবং একই সাথে তারা বলছে যে ডুয়েল কারেন্সির যে কার্ড সেগুলো ব্যাংকগুলো এখন সেগুলো দিতে পারবে এই ফ্রিল্যান্সারদের জন্য। এবং এখানে যেটা বলছে বাংলাদেশ ব্যাংক এই সার্কুলারে, যে বাইরে এই যে ফ্রিল্যান্সাররা যেই ডলার ইনকাম করছেন তারা কিন্তু এই ডলারের একটি পার্ট তারা বাইরে তাদের অ্যাকাউন্টে, অর্থাৎ দেশের বাইরে অ্যাকাউন্টেও কিন্তু 50% থেকে 30% পর্যন্ত তারা তাদের ওই অ্যাকাউন্টে হোল্ড করতে পারবেন। এ ধরনের কিছু সুবিধা দিয়েছে। এছাড়াও ফ্রিল্যান্সাররা যেটি সবচেয়ে বেশি বলে যে তাদের তো আসলে অনলাইনের মাধ্যমে তারা কাজটা নিচ্ছে, বিশেষ করে হোয়াটসঅ্যাপ বা বিভিন্ন ধরনের সোশ্যাল প্ল্যাটফর্মের মেসেঞ্জার এসবের মাধ্যমে তারা কনভারসেশনের মাধ্যমে আসলে কাজগুলো নিচ্ছে, খুবই ইনফর্মাল। এগুলো কিন্তু তারা আমরা দেখেছি যে ফরেন বায়ারদের থেকে যে কাজ নিচ্ছে, কাজ করার পর কিন্তু অনেক সময় ফরেন বায়ারও কিন্তু ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে, তারা ফরেন বায়ার কিন্তু তাদেরকে পেমেন্টও করছে না, অনেক ক্ষেত্রে এরকম হচ্ছে। এখানে অনেক ধরনের ট্রাস্ট ইস্যু আছে, যেহেতু ইনফর্মাল চ্যানেল এই লসগুলো তাদের হচ্ছে। তো এইখানে যেটি তারা করছে যে ইনফর্মাল চ্যানেলে যখন তারা এই নেটওয়ার্কিংটা করছে সেগুলো কিন্তু ব্যাংক অ্যাকসেপ্ট করছে না, যে তোমার সোর্স অফ মানি যখন তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে তাদের তো আসলে ডকুমেন্টেশন নাই, সেইটিও অনেকটা সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক বলছে যে এইরকম যেই সব কনভারসেশন, অর্থাৎ আপনি যেই সোশ্যাল প্ল্যাটফর্মে যেই কনভারসেশনের মাধ্যমে যে কাজগুলো নিচ্ছে ইনফর্মালি কনভারসেশনের মাধ্যমে, সেগুলোও কিন্তু এখন বাংলাদেশ ব্যাংক বলছে যে এগুলো ব্যাংকে শো করে তারা কিন্তু ফর্মাল চ্যানেলে তারা এই তাদের ইনকামটা আনতে পারে। এবং বাংলাদেশ ব্যাংক আরও যেটি করার চেষ্টা করছে যে বাংলাদেশে যেন পেপ্যাল, যেটা সবচাইতে খুব পপুলার, তারপরে পেওনিয়ার, এই ধরনের ইন্টারন্যাশনাল পেমেন্ট চ্যানেলগুলো যেন বাংলাদেশে কাজ করে। সেই জন্য যেটা বড় বাধা ছিল যে আউটওয়ার্ড রেমিটেন্সে আমাদের অনেক বেশি বাধা ছিল, অর্থাৎ আমরা ইনওয়ার্ডটাকে অ্যালাউ করি, বাংলাদেশে ঢুকতে পারবে কিন্তু বেরোতে পারবে না। তো এখন বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ থেকে টাকা নিতে বাইরেও যেতে পারবে, এই জিনিসটাও অনেকটা সহজ করেছে, যাতে করে এই ধরনের পেপ্যাল এবং পেওনিয়ারের মতো প্ল্যাটফর্মগুলো বাংলাদেশে এখন কাজ করতে পারে। তো সেটার জন্য বাংলাদেশ ব্যাংক যোগাযোগও করছে, যাতে করে ফ্রিল্যান্সারদের যেই ইনকামটা, সেটি যে আর্নিংটা, সেটি যেন তারা ডলারেই পায়। এছাড়াও আরও একটি বড় রিজন যেটা ফ্রিল্যান্সাররা বলে, যে তারা এই ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে যখন তারা ট্রানজ্যাকশন করছে সেখানে কিন্তু তারা ডলারের রেটটা
ফর্মাল চ্যানেলের চাইতে অনেক বেশি পাচ্ছে, অর্থাৎ 125 টাকা 30 টাকা পর্যন্ত পাচ্ছে। তো সেটি যদিও তার ফাইন্যান্সিয়াল লস যখন তারা আসলে এভারেজ করে, তখন কিন্তু আসলে ফর্মাল চ্যানেলের মতোই কিন্তু তার রেটটা পড়ে। আপনি হয়তো 5টা কাজ করেছেন, 3টা কাজের পেমেন্ট পেয়েছেন, দুটো কাজ আপনি লস করেছেন, এই পেমেন্ট আপনার আটকে গেছে। তো ফলে হাই রেট পেলেও কিন্তু এখানে ফাইন্যান্সিয়াল লসের কারণে সেটি আসলে থাকছে না। কিন্তু বাংলাদেশ ব্যাংক যেটি করেছিল এর আগে, রেমিটেন্সের হুন্ডিটাকে বন্ধ করার জন্য 2% ইনসেন্টিভ দিয়েছে, ফলে রেমিটেন্স কিন্তু এখন অনেক বেশি ফর্মাল চ্যানেলে আসে। এবং ইনফর্মাল চ্যানেলে যে হাই রেট, এটা বন্ধ করার অন্যতম একটি উপায় হচ্ছে ইনসেন্টিভ। সেটিও আসলে ফ্রিল্যান্সাররা বলছে যে যদি এই ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রেও যদি তাদের পেমেন্ট নেয়ার ক্ষেত্রে ফর্মাল চ্যানেলে যদি তারা নেয়, তাহলে সেখানে যদি তাদের ইনসেন্টিভ দেওয়া হয় বিভিন্ন ধরনের, তাহলে ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভ, তাহলে কিন্তু তারা এই ইনফর্মাল চ্যানেল থেকে এখানে কনভার্ট করবে। তখন যেটি হবে যে এই যে আনএমপ্লয়মেন্টের যে একটা যন্ত্রণা আমাদের ইয়াং জেনারেশনের মাধ্যমে, সেখান থেকে তারা নিজেরাই এখান থেকে বেরিয়ে এসেছে। তারা একটি বড় ধরনের সেক্টর সম্ভাবনা আমাদের বাংলাদেশে তৈরি করেছে। সেখানে শুধু তারা নিজেরা লাভবান হচ্ছে না, আমাদের দেশও লাভবান হচ্ছে, যেহেতু আমরা ডলার ইনকাম করছি। তো এই ডলারটা যেন রিয়েলি ডলারটা দেশে ঢোকে এবং ফ্রিল্যান্সারও যেন আরও বেশি লাভবান হয়, সেটার জন্য আসলে পলিসিটাকে আরও বেশি সহজ করা, এবং সেটি আসলে বাংলাদেশ ব্যাংক সেটি নিয়ে কাজও করছে। এবং আবার ফ্রিল্যান্সাররা যেহেতু অনেক আমরা যে দেখেছি যে গ্রুপ গ্রামে গঞ্জে কাজ করছে, তাদের মধ্যে আসলে অ্যাওয়ারনেসেরও অভাব আছে। ফলে তারা ট্যাক্সের কথা ভাবে, যেটা বাংলাদেশ ব্যাংকের আসলে প্রচার করা উচিত, যেটা সেক্টরের লোকজন বলছেন যে এখানে যে আইটিতে যারা ইনকাম করবে সেখানে কিন্তু কোনো ট্যাক্স নেই। এখানে তারা বলছে যে তারা যখন ইনফর্মাল চ্যানেলে টাকাটা নিচ্ছে, তার তো কোনো ইনকাম সোর্স নাই, ফলে সে হয়তো আগে কোনো ইনকাম ট্যাক্স দিত না, এখন তার ইনকাম ট্যাক্স আসছে। তো এই ইনকাম ট্যাক্স দিতে গেলে তাকে ইনকাম ট্যাক্সের জন্য আবার ইনকাম আর্নিংটা শো করতে হবে। এরকম অনেক ধরনের জটিলতার কারণে তারা আসলে অ্যাভয়েড করছে ফর্মাল চ্যানেল। তো এইটা আসলে কিভাবে এই ফ্রিল্যান্সিংয়ে আমরা আরও ফর্মালাইজ করতে পারি, সেটি আসলে এখন সবচাইতে বড় বিষয়, যাতে করে এই সেক্টর বাংলাদেশে আরও গ্রো করছে সামনের দিকে। এখন বাংলাদেশে আনস্কিল যে কাজগুলো, মানে একেবারে ক্রিয়েটিভ কাজ না, সেই কাজগুলো এখন বাংলাদেশ বেশি পাচ্ছে। কিন্তু এটি থেকে যখন আরও ডেভেলপ হবে, তখন কিন্তু আমরা স্কিলড ওয়ার্কার তৈরি যদি হয়, তাহলে তখন তারা কিন্তু ক্রিয়েটিভ ওয়ার্কগুলোও ভালো করতে পারবে। বড় বড় ওয়ার্ক অর্ডারগুলোও কিন্তু আমাদের ফ্রিল্যান্সাররা এখানে বাংলাদেশ থেকে করতে পারবে। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।